গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করতেছিলাম যে আচ্ছা অডিয়েন্সের অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয়, অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করা যায়, কোন অডিয়েন্স এক্স্যাক্টলি একটা অডিয়েন্সে কিভাবে রিসার্চ করব, ঠিক আছে, এবং সেটা ফেসবুকে এবার টার্গেট করবো, এই জিনিসগুলো বিস্তারিত জানছি। অ্যান্ড পরে হচ্ছে ফেসবুকে কত টাইপের পারফরমেন্স গোল আছে, প্রতিটা প্রতিটা অবজেক্টিভের কী কী পারফরমেন্স গোল আছে, ঠিক আছে। সো অডিয়েন্সের মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছে সেভড অডিয়েন্স বা কোর অডিয়েন্স, যেটা হচ্ছে ফেসবুক থেকে ক্রিয়েট করা যায়। কিন্তু কাস্টম অডিয়েন্স যেটা, কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে আমার ফেসবুকে যারা ভিজিটর আসলো, সরি ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে যারা ভিজিটর আসলো তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, ঠিক আছে। সো দ্যাট মিন আমার ওয়েবসাইটে যারা ভিজিটর আসতেছে তাদেরকে তো আমাকে ট্র্যাক করতে হবে, তাই না? স্যার ট্র্যাকিংটা কিভাবে করবো বলেন তো? কোনটা সরি আবার আমাদের ওয়েবসাইটে যে অডিয়েন্স গুলো আসে ওই অডিয়েন্স গুলাকে কিভাবে ট্র্যাক করবো? এটা আমরা যে ওয়েবসাইটের সাথে পিক্সেলের মাধ্যমে একটা লিংক করেছিলাম, ওখান থেকে ওয়েবসাইটে যারা আসতো ওখানে একটা আসতো। এক্স্যাক্টলি আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট ভিজিটর গুলা ফেসবুকে ট্র্যাক করবো, ঠিক আছে। অর্থাৎ ফেসবুকের সাথে আমার ওয়েবসাইটের একটা কানেকশন বিল্ড আপ করবো, একটা ভাব ভালোবাসা হবে আর কি। যারাই ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে যাবে, কে কোন পেজ দেখলো, কে কি কেনাকাটা করলো, পুরো জিনিসটা ফেসবুক ট্র্যাক করে নেবে। ট্র্যাক করে নিয়ে এবার তাকে বিভিন্ন ওয়াইতে আমরা ইউজ করতে পারবো। যারা কিনে ফেলেছে দ্যাটস ফাইন, ঠিক আছে। দেন রিটার্গেটিং কি তাহলে বুঝছি, মানে যখন আমরা ফেসবুকে ট্র্যাক করতে পারবো যে মানুষগুলো আমার ওয়েবসাইটে গেছে, তখন তাদেরকে আবার টার্গেট করতে পারবো। সো কাস্টম অডিয়েন্স, তাদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করবো, যেটাকে বলা হচ্ছে কি কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। সো এই কাস্টম অডিয়েন্স দিয়ে আমরা কি করব? কাস্টম অডিয়েন্স দিয়ে আমরা হচ্ছে রিটার্গেটিং করবো। কি টার্গেটিং? রিটার্গেটিং। রিটার্গেটিং মানে হচ্ছে যারা ওয়েবসাইটে এসেছিল কিন্তু কিনে নাই বা কিনেছে তাদেরকে হ্যাঁ আবার আমরা সেই জিনিসগুলো দেখাবো আর কি, অ্যাড করে দেখাবো। হ্যাঁ, রিটার্গেটিং মানে এক্সিস্টিং মানুষকে টার্গেট করাই, মানে কি রিটার্গেটিং। এখন যে মানুষগুলো আমার ওয়েবসাইটে আসলো তাদেরকে আমি আবার অ্যাড দেখাবো, এটা হচ্ছে কি রিটার্গেটিং। ফানেলিং এর সিস্টেমটা কি? ফানেলিং এর প্রথম স্টেজে আমরা মানুষজনকে কি করি? অ্যাওয়ারনেস, মানে এই পেজটা যে আছে এই সম্পর্কে আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, রিচ করি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করি। তো যারা অ্যাওয়ার হইলো, এবার তাদেরকে আমি কি করি? আমার কোয়ালিটি সম্পর্কে জানাতে চাই। তো যারা অ্যাওয়ার হইলো স্পেসিফিক তাদেরকে জানাইতে হবে, তাই না? সো এইটাই হচ্ছে কি রিটার্গেটিং বা রিমার্কেটিং। সো রিটার্গেটিং হচ্ছে এটা। এখন তারা আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারে, তারা আমার ভিডিও দেখতে পারে, তারা আমার পেজে রিঅ্যাকশন করতে পারে। সো যত টাইপের অডিয়েন্স আমার সাথে এঙ্গেজ হয়েছে আমি তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করবো। দেন তাকে বলবো যে ভাই তুমি আমার প্রোডাক্ট সম্পর্কে দেখো, প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে দেখো, যদি ভালো লাগে কিনো। তো যারা কিনে ফেলবে তারা তো কিনে ফেলবে, কিন্তু যারা কিনে নেয় তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের মাথা ব্যথা। কি রে ভাই, আমার ওয়েবসাইটে আসলা, প্রোডাক্ট দেখলা, আমার সম্পর্কে জানলা, সবই তো ঠিক আছে, কিন্তু কেন কিনো নাই? সেই জন্য আবার তাকে কি করবো? বেচার জন্য সেলস ক্যাম্পেইন চালাবো, যেটা হচ্ছে রিটার্গেটিং, ঠিক আছে। আচ্ছা আসেন তাইলে আবার একটা রিয়েল কেস বুঝি। আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পরে ধরেন এই একটা কোম্পানি আমার সামনে দিতেছে, আমি কি করলাম? অর্ডার নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি তাদের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইট বলতে এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। কি পেজ? ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইট কথাটা একই, কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে।
লেন্ডিং পেজ হচ্ছে একটা সিঙ্গেল পেজ, মানে দিন শেষে দুইটাই লেন্ডিং পেজ, মানে ফেসবুক থেকে ল্যান্ড করে আপনাকে যেখানে নামাইলো এটাই কি ল্যান্ডিং লেন্ডিং পেজ। পেজ। একটা ওয়েবসাইটে তো আপনি যেতে পারেন, তাই না? একটা ওয়েবসাইট এন্ড ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্যটা কোথায়? একটা ওয়েবসাইটে গেলে আপনি অ্যাজ ইউজুয়াল একটা ওয়েবসাইট এরকম হয়, যেমন ধরেন অ্যাপল গেটেজ, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, মাল্টিপারপাস বা মাল্টি প্রোডাক্ট ওয়েবসাইট। সো একটা ওয়েবসাইটের মধ্যে অনেক প্রোডাক্ট সেল করে, 10টা 20টা 50টা 1000 2000 কয়েক লক্ষ, ঠিক আছে? কিন্তু একটা লেন্ডিং পেজের মধ্যে একটা প্রোডাক্টকে ফোকাস করা হয়। কয়টা প্রোডাক্টকে? একটা প্রোডাক্ট। একটা প্রোডাক্টকে ফোকাস করা হয়, ঠিক আছে? সো এখানে দেখেন প্রথম হচ্ছে একটা ক্যাটাগরি ইমেজ দেখাইতেছে, ওর হচ্ছে কি কি ক্যাটাগরির প্রোডাক্ট আছে ওদের কাছে, এটা একটা দেখাবে। এরপরে হচ্ছে ওর আবার ফিচার প্রোডাক্ট হ্যান্ডেল প্রোডাক্ট আছে, সেখানে অনেক টাইপের প্রোডাক্ট আছে, কিন্তু এখানে গেলে জাস্ট একটা প্রোডাক্ট আমি দেখতে পাইতেছি, এখানে আর কোনো প্রোডাক্ট নেই। একটা প্রোডাক্ট, এটাকে নিতে বলতেছে এত টাকা দিয়ে, কত টাকা? আহ, এই 890 টাকা, সেটা কি বুঝতে পারছেন? সো দুইটা দিন এক হইলো, এক না। সো লেন্ডিং পেজে নিয়ে যেতে পারেন না। আপনার যখন সিঙ্গেল প্রোডাক্ট হয় তখন আপনি এভাবে লেন্ডিং পেজে কাজকর্ম করতে পারেন। এটাতে খরচও কম, ঝামেলা কম, কিন্তু এটাতে খরচ বেশি, ঝামেলা বেশি, অনেক প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হতে পারতে হইতেছে। So, এখন আমি কি করলাম, আমার এখানে আসলাম, আসার পর যদি আমার ভালো লাগে আমি এখানে নাম দাম ফোন নাম্বার দিয়ে আমি অর্ডারটা কনফার্ম করলাম। অথবা ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, হচ্ছে ধরেন বিডি শপ বা ফেব্রি লাইফ, এটা হচ্ছে ফেব্রি লাইফ। আমি এখানে আসলাম, আসার পরে তারা অনেক প্রোডাক্ট আমি দেখতেছি, টি শার্ট, ক্লথ, প্রিমিয়াম মাস্ক, হ্যান তেন অনেক কিছু আছে, ঠিক আছে? তো ধরেন স্পেসিফিকলি মেয়েদের কালেকশন নতুন নিয়ে আসছে, খারাপ না, আগে দেখিনি কখনো। ওদের মেইন প্রোডাক্ট ছিল হচ্ছে টি শার্ট, মানে এগুলো নিয়ে আসছে। ডু ইউ লাইক দিস টাইপ অফ প্রোডাক্ট? হুম। মানে আপনি কি এই টাইপের প্রোডাক্ট পছন্দ করেন? হ্যাঁ, কাইন্ডা। এটা কি ওইটা নাকি? Maybe। আচ্ছা ধরেন কাইটস পোলো বা কিডস পোলো, পাঞ্জাবি হ্যান্ডের অনেক কিছু আছে। সো ধরেন আমার আহ, এই প্রোডাক্টটাতে গেলাম, এটা আমার ভালো লাগতেছে, আমি কি করতে পারি, যদি আমার ভালো লাগে আমি কি করবো, এই প্রোডাক্টটাকে বাইন হাতে দেওয়ার জন্য একটু কাটে দেবো প্রথমে, ঠিক আছে? ধরেন একটু কাট, সবগুলোর প্রাইস থেকে আমি একটু কাট দিলাম, ঠিক আছে? এটা কার্ডে যুক্ত হয়ে গেল, সুন্দর একটা অ্যানিমেশন দিচ্ছে, কারণ আমি দেখতে পেয়েছি কার্ডের মধ্যে এই প্রোডাক্টটা আছে। সো আমার যদি ভালো লাগে আমি আরো কিছু প্রোডাক্ট নিয়ে আসবো, অথবা আমার এখানে আরো কিছু সাইজের প্রয়োজন হতেছে, আমি সাইজ নিবো আর কি, ঠিক আছে? আর না চাইলে ক্যান্সেল দিতে পারি। এবার চেক আউটে যাবো, ইনসাইড বাংলাদেশ, ডেফিনেটলি। সো শিপিং কস্ট হচ্ছে 60 টাকা, যে ঢাকার ভিতরে হয়, ঢাকার বাইরে 120 টাকা। সো এখানে আসলে নাম ধাম ফোন নাম্বার ইনফরমেশন দিয়ে প্রোডাক্টটা পারচেস করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, হুম, আরেকটা ওয়েবসাইট ধরেন,
অ্যাভেলেবল নাই। আচ্ছা। আচ্ছা, ফেক অর্ডার ক্রিয়েট করার জন্য একটা ওয়েবসাইট লাগবে। সো ধরেন এটা একটা সাইট, এখানে মাল্টিপল প্রোডাক্ট আছে। সো আমি এই সাইটটাতে আসলাম, আসার পরে প্রথমে যেটা দেখতে পাইতেছি এটা কি? হোম পেজ। হোম পেজ, পারফেক্ট। এরপরে যে সাইটটা লেটস ধরেন আমার এই জিন্স প্যান্টটা পছন্দ হয়েছে, আমি এটাতে গেলাম, ঠিক আছে। So, এখন যেটাতে আসলাম এটা কি? প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজ। এটাকে বলা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। কি পেজ? সিঙ্গেল প্রোডাক্ট। সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আচ্ছা, এরপরে আমার কাজ কি? ধরুন এই প্রোডাক্টটা ভালো লাগলো, এরপরে আমি এটা একটু কাট করলাম, ঠিক আছে। অথবা যদি আরো ভালো লাগে আবার অন্যান্য গেলাম, আবার কিছু প্রোডাক্ট অ্যাড করলাম। So, আমার ধরেন এই প্রোডাক্ট একটু কাট করা শেষ, পরে ভিউ কাটে দিলাম। কাটে দেওয়ার পরে সবকিছু ঠিক দেখতেছি, চেক আউটে দিলাম। চেক আউটে দেওয়ার পরে এখন যে পেজটাতে আসছি এটার নাম হচ্ছে ইনিশিয়েট চেকআউট। কি চেকআউট? ইনিশিয়েট চেকআউট পেজ। অর্থাৎ এখানে কেনাকাটা করার জন্য আমরা অ্যাকশন নিতেছি, উদ্যোগ নিতেছি। ইনিশিয়েট চেকআউট, চেকআউট করি না কিন্তু এখন। নাম ধাম ইনফরমেশন কিছু দেওয়ার পরে প্লেস অর্ডার ক্লিক করব। আচ্ছা, প্লেস অর্ডার ক্লিক করার পরে আমাদের অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে সাকসেসফুলি। ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। সো এই যে প্রসেসটা, এটা হচ্ছে একটা কাস্টমার জার্নি একটা ওয়েবসাইটের মধ্যে, তাই না? একটা ওয়েবসাইট থেকে মানুষ এইভাবে প্রোডাক্ট কেনাকাটা করে। ওকে, এখন একটা প্রোডাক্ট কেনাকাটা করার আগে কয়টা স্টেপ হইলো? প্রথমে সে হোম পেজে আসলো, পরে সে একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে গেল, পরে একটু কাট করলো, পরে হচ্ছে ইনিশিয়েট চেকআউট গিয়ে নাম ধাম ইনফরমেশন দিয়ে পরে সে পারচেজ করলো, ঠিক আছে। 5টা স্টেপ। কয়টা স্টেপ? 5টা স্টেপ। এখন এই যে প্রতিটা স্টেপ সে নিল, এই প্রতিটা নাম স্টেপের নাম হচ্ছে ইভেন্ট। ইভেন্ট ইভেন্ট প্রতিটা কি একটা ইভেন্ট, প্রতিটা একটা ঘটনা হইল। প্রথমে সে হোম পেজে গেল, একটা কাহিনী ঘটলো। কি কাহিনী হলো? তবে সে হোম পেজ ভিজিট করছে, এরপর সে সিঙ্গেল প্রোডাক্ট পেজে গেল, ওইখানে একটা ইভেন্ট হয়েছে, ওইখানে একটা কাহিনী হয়েছে। কি কাহিনী হয়েছে? সে প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট পেজ ভিউ করছে। প্রতিটা হচ্ছে একটা ইভেন্ট। সো প্রতিটা স্টেপকে আমরা একটা ইভেন্ট হিসেবে কাউন্ট করি, ঠিক আছে। সো কাস্টমার চাইলে কিন্তু প্রথমে প্রোডাক্ট পেজে যেতে পারবে না, চাইলে কিন্তু প্রথম ইনিশিয়েট চেকআউট যেতে পারবে না। প্রথমে সে প্রোডাক্ট পেজে যাবে, একটু কাট করবে, দেন পারচেজ করবে, তাই না বিষয়টা? এর আগে কোনো স্টেপ নাই। আচ্ছা, এবার ধরেন এখন কাস্টমারের একটু বিহেভিয়ারটা দেখেন। এক ব্যক্তি হোম পেজে আসলো, সে চলে গেল, আরেকজন হোম পেজে আসলো, সে প্রোডাক্টগুলো দেখার প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে, একটা প্রোডাক্ট পেজে গেছে, ঠিক আছে। প্রোডাক্টটা দেখে সে চলে গেল, আরেকজন আসলো, সে হোম পেজে ভিজিট করলো, প্রোডাক্টও ভিজিট করলো, দেন সে একটু কাট করে চলে গেল, কিনে নিল। আরেকজন আসলো, সে 3টা কাজই করছে, একটু কাট করছে, কিন্তু ইনিশিয়েট চেকআউট পেজে গেছে, নাম ধাম ইনফরমেশন দিয়েছে অথবা দেয়নি, বাট সে কিনার এক স্টেপ আগে ছিল। নাম ধাম ইনফরমেশন দিয়ে প্লেস অর্ডার ক্লিক করলে কি অর্ডার হয়ে যেত, কিন্তু তারপর সে কিনে নেয়, আরেকজন এসে কিনে ফেলছে। তাহলে এই যে 5টা টাইপের মানুষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কে এখানে? যে আমাদের থেকে কিনে ফেলছে সে তো ওয়েলকাম, তাকে একটা বড় করে সালাম দিয়েছেন, থ্যাংক ইউ, ঠিক আছে। কিন্তু যে আমাদের থেকে কিনে নেয়, কিনার এক স্টেপ অথবা 2 স্টেপ আগে ছিল, দ্যাট মিন সে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, কিনতে চাইছে,
কোনো না কোনো কারণে সে কিনে নেয়। কম্পেয়ার দেন যে হোম পেজে আসলো এবং চলে গেল, কে বেশি পটেনশিয়াল আপনার কাছে? জি, বুঝিনি আবার একটু। একটা মানুষ হোম পেজে আসলো, প্রোডাক্ট পেজে গেল, অ্যাড টু কার্ট করলো অথবা ইনিশিয়েট চেকআউট করে চলে গেল, কিনে নেয়, সে বেশি গুরুত্বপূর্ণ নাকি যে হোম পেজে দেখেই চলে গেল যে কে অ্যাড বেশি? টু কার্ট চেক আউট পর্যন্ত গেছে সে, কেন সে গুরুত্বপূর্ণ? কারণ সে একদম লাস্ট মোমেন্টে এসে তার আম, মতামত চেঞ্জ হয়ে গেছে। So, সে কেনার জন্য আগ্রহ ছিল, কোনো না কোনো ভাবে কিনতে চাইছে, বাট কিনে নেই কোনো একটা কারণে, বাট সে কেনার জন্য মূল পটেনশিয়াল, মূল কি পটেনশিয়াল। পটেনশিয়াল। এখন সে কেন কিনে নাই? পরবর্তী তাকে ধরেন দিয়ে দিল, নে ভাই তোর জন্য 10% ডিসকাউন্ট, ভাই তোমার জন্য তোর 15% ডিসকাউন্ট, সে কি কিনবে কি কিনবে না? কিনতেও পারে। ডেফিনেটলি সে যদি আগ্রহ থাকে সে কিনতে পারে। এখন এই যে যে লোকটা একটু কাট করে চলে গেল, তাকে আবার ট্র্যাক করার প্রয়োজন আছে কি নেই? আচ্ছা, যে পেজ, যে লোকটা হোম পেজ ভিজিট করে চলে গেল, তাকে তো আনার জন্য আমার টাকা খরচ হয়েছে, হয়েছে না? তাহলে তার কাছে আমার প্রশ্ন হলো, কি রে ভাই, টাকা খরচ করে আসলা, তোমার আনলাম, কেন চলে গেলা, কি দোষটা করলাম? এবার তাকে হচ্ছে আবার এক দেখান, বারবার এক দেখান। সো কেন দেখাবেন? কারণ হচ্ছে একটা মানুষের সাথে প্রোডাক্ট বিক্রি করতে লাগে পরিচিত হতে হবে, সে যদি আপনার ওয়েবসাইটে আসছে আপনাকে সে চিনে, তার কাছে আপনার কাছে বিক্রি করতে, আপনার বিক্রি করতে সহজ কম্পেয়ার দেন যে লোকটা আপনার ওয়েবসাইটে আসেনি। সো এখন তাকে আবার রিটার্গেটিং এড দেখাইতে হবে। ওকে, এখন ওয়েবসাইটে কে আসলো না আসলো, কি কোন পেজে গেল না গেল, এই পুরো জিনিসটা ট্র্যাকিং হয় ফেসবুক পিক্সেলের মাধ্যমে। ঠিক আছে? সো ফেসবুক পিক্সেলটা আজকে আমরা খুব সহজে সেট আপ করা শিখবো, খুব কঠিন ওয়েতে সেট আপ করা শিখবো। ঠিক আছে? আচ্ছা, এই যে একটা ওয়েবসাইটটা দেখা যাইতেছে, এই ওয়েবসাইটটা কিন্তু আপনি বানাইতে পারবেন, খুবই ইজি প্রসেস, জাস্ট ক্লিক করে ওয়েবসাইটটা ক্রিয়েট করা যায়। So, আপনাদেরকে এটা যে আলাদা ভিডিও আছে, ভিডিওটা আমি দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, তো দেখেন কেন পিক্সেলটা প্রয়োজন? কারণ আপনার ওয়েবসাইটের ভিজিটরকে ট্র্যাক করতে হবে, চাই সে অর্গানিক হোক, ডিরেক্ট হোক অথবা ফেসবুক এড দেখে আসুক। অর্গানিক মানে ফেসবুক একটা পোস্ট দিন সেখান থেকে সে দেখে আসছে, ডিরেক্ট মানে গুগলে সার্চ করে আসছে, অথবা আপনি ফেসবুক এড দেখে আসছে, যেইভাবে আসুক আপনি তাকে ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে? এরপরে ধরেন পিক্সেলটা কেন প্রয়োজন? আমাদের রিটার্গেটিং অথবা রিমার্কেটিং করার জন্য প্রয়োজন, এবং আমাদের কেনাকাটা কি হইতেছে, কত পারচেজ হইতেছে না হইতেছে, এটা ফেসবুকে ট্র্যাক করতে দিতে হবে। কারণ আমরা যখন সেলস ক্যাম্পেইন চালাইতেছি, ফেসবুকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভাই আমি তোমাকে টাকা দিতেছি, তুমি আমাকে ভালো একটা রিটার্ন দিবা, যেটাকে ফেসবুক কি বলে, আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। যে ভাই তুমি আমাকে ভালো একটা আরওএস দিবা। এখন ফেসবুক যদি নাই জানে আপনার প্রোডাক্টটা কিনলো কি কিনলো না, তাহলে আপনাকে ফেসবুক কি ক্যালকুলেট করতে পারবে? ফেসবুক তো মানুষকে পাঠাবে, যে পারচেজ করবে তার মতো আর লোককে নিয়ে আসবে। এখন সে যদি নাই জানতে পারে কে কিনলো না কিনলো, তাহলে তো সে আপনার অ্যাডটাকে অপটিমাইজ করতে পারবে না, আরো বেটার অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবে না। তাহলে ফেসবুক পিক্সেলটাকে, ফেসবুকে সেলস গুলা ট্র্যাক করার প্রয়োজন আছে কি নাই? আচ্ছা, অবশ্যই আছে। আচ্ছা, তো ধরেন কয় টাইপের ইভেন্ট এক্সিস্ট করে? ফেসবুকে আচ্ছা, 5টা টাইপের ইভেন্ট ফেসবুকে কাজ করে। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট মানে হচ্ছে প্রোডাক্ট, কন্টেন্ট মানে কি? প্রোডাক্ট। ফেসবুকের ভাষায় কন্টেন্ট মানে হচ্ছে প্রোডাক্ট। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেজ। ঠিক আছে? এই 5টা স্টেপ থাকে। আর এগুলো হচ্ছে কাস্টম ইভেন্ট, মানে হচ্ছে কে কোন বাটনে ক্লিক করলো সেটা আপনি ট্র্যাক করতে পারবেন, কে কত মিনিট সময় স্পেন্ড করলো আপনার ওয়েবসাইটে এসে সেটা ট্র্যাক করতে পারবেন। ইনিশিয়াল এটা প্রয়োজন হইতেছে না। So, এই একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য, কি ওয়েবসাইট?
ই কমার্স ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, ওকে। একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য এই 5টা জিনিস ট্র্যাক করা মাস্ট। ঠিক আছে? তো এই যে এক একটা ইভেন্ট, এগুলো আমাদেরকে সেট আপ করতে পারতে হবে। এগুলো অনেকভাবে সেট আপ করা যায়, বাট আমরা সহজ ওয়াইটা দেখবো, এন্ড সেটা দেখবো হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস প্ল্যাটফর্ম। কি প্ল্যাটফর্ম? সিএমএস টা কি? সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কি সিস্টেম? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ধরেন আমরা ওয়েবসাইট বানানোর জন্য কি প্রয়োজন হয়? আমাদেরকে কাস্টম কোডিং করতে হয়, তাই না? এই যে একটা ওয়েবসাইট বানাইছি, এটা আমার সর্বোচ্চ 10 মিনিট লাগছে। সিরিয়াসলি। হ্যাঁ, আপনিও ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এটা আসলে প্র্যাকটিস পারপাস। ওকে, এখন এই যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম এত সুন্দর, হ্যাঁ, মাত্র 10 মিনিটে। হাউ ইট পসিবল? পসিবল বিকজ আমি কোডিং করি নাই। যদি আমি এখানে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যাই, তাহলে হচ্ছে হাজার হাজার লাইন কোডিং করা পাবো এখানে। যারা ওয়েব ডেভেলপমেন্ট তারা দেখে প্রচুর কোডিং করে, তাই আমরা 10 মিনিটে কিভাবে? তাহলে ওরা কেন কোডিং করে? হ্যাঁ, তাহলে ওরা এত কষ্ট করে কোডিং করে কেন? কারণ এটা যে বানাইছে সাথে কোডিং করে বানাইছে। সো এখন একটু আপডেটেড সলিউশন এসে গেছে। সো ওয়ার্ডপ্রেস একটা কোম্পানি, তারা হচ্ছে ওয়েবসাইট বানানোকে সহজ করে দিয়েছে। তারা বিভিন্ন ওয়েবসাইটের টেমপ্লেট বানায় রাখছে, অথবা ড্রাগ এন্ড ড্রপ এডিটর। কি এডিটর? ড্রাগ এন্ড ড্রপ এডিটর। ড্রাগ এন্ড ড্রপ এডিটর মানে হচ্ছে আপনার ছবি লাগবে, এখানে টান দিয়ে এনে এখানে এডিট করতে পারতেছেন, ছবি নিয়ে আসতে পারতেছেন। সো ড্রাগ এন্ড ড্রপ এডিট করে করে আপনি একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারতেছেন। অ্যাজ ইউজুয়াল আমি একটা ছবি যেভাবে ডিজাইন করি, ও যেমন ক্যানভাতে আমরা করি টেমপ্লেট দেওয়া থাকে আমরা করে ফেলি, সেরকম সেম ওয়েতে, সেম বাট ডিফারেন্ট। ঠিক আছে? ওই প্রসেসটা থিওরিটা একই, এভাবে করে করে আমি একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারতেছি। সেটাগুলো হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম। ড্রাগ এন্ড ড্রপ নো কোড ওয়েবসাইট বিল্ডার। ড্রাগ এন্ড ড্রপ নো কোডিং ওয়েবসাইট ওয়েবসাইট বিল্ডার। ঠিক আছে? সো এটাকে বলা হচ্ছে সিএমএস প্ল্যাটফর্ম বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই যে এটা হচ্ছে আমার ব্যাকএন্ড। লেখা রাখি ওয়েবসাইটটা, এটা তো ওয়েবসাইটের নাম না, তো এটা হচ্ছে মানে সিস্টেমটার নাম আর কি। ড্রাগ এন্ড ড্রপ নো কোডিং ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা, খেয়াল করেন। এখন এটা হচ্ছে আমার ব্যাকএন্ড, ওয়েবসাইটের ব্যাকএন্ড। এটা হচ্ছে আমার ফ্রন্টএন্ড। ব্যাকএন্ড আর ফ্রন্টএন্ড কিভাবে গেছি সেটা কিভাবে যাবেন দেখা যাবে, বাট আপাতত দেখেন ব্যাকএন্ড আর ফ্রন্টএন্ড মানে কি। ব্যাকএন্ড মানে হচ্ছে ধরেন একটা রেস্টুরেন্টের কথা যদি চিন্তা করেন, রেস্টুরেন্টের ফ্রন্টএন্ডে বেশি দেখা যায়, খাবার উপস্থাপন হচ্ছে সুন্দর সুন্দর ডিশ, কিন্তু এটা তো মেক করতে হয়, তাই না? এটা কোথায় মেক করে? পিছনে গ্লাস করা কিচেনে, তাই না? দেয়াল দেওয়া কিচেনে, যেখানে কেউ যায় না, সেখানে রান্না বান্না করে। সো এটা হচ্ছে ব্যাকএন্ড। ফ্রন্টএন্ড না, আমরা সুন্দর খাবার উপস্থাপন দেখতেছি। সো এই যে একটা ওয়েবসাইট, এটা আমাকে তো বানাইতে হয়েছে, তাই না? অর্গানাইজ করতে হয়েছে, সাজাতে হয়েছে। এই জিনিসটা সাজাবো কোত্থেকে? ব্যাকএন্ড থেকে বা ড্যাশবোর্ড থেকে। কোত্থেকে? ব্যাকএন্ড বা ড্যাশবোর্ড থেকে। ব্যাকএন্ড থেকে সাজাবো, সেটা হচ্ছে আমার ব্যাকএন্ড। আচ্ছা, এখন আসেন এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে বিভিন্ন প্লাগইনের মাধ্যমে অনেক কাজকর্ম করা যায়। প্লাগইনের মাধ্যমে অনেক ফিচার যুক্ত করা যায়। ঠিক আছে? সো এদিকে যে মেনুটা আছে, এই মেনুতে এখানে আসলে প্লাগইনস নামে একটা অপশন আছে। এখানে আমরা আসলাম, আসার পরে এখানে আমরা লিখে সার্চ করলাম পিক্সেল ইউর সাইট। পিক্সেল ইউর সাইট নামে ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা সহজভাবে সেট আপ করার মাধ্যমে আমরা আমাদের পিক্সেল সেট আপ করে ফেলতে পারি।
ওকে, এখন তখন তার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের ইভেন্ট ম্যানেজার যেতে হবে। কোথায় যেতে হবে? ইভেন্ট। ইভেন্ট ম্যানেজারে। আমরা ফেসবুক পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম না, যেটাকে আমরা ডেটা সেট করি, তাই না? এখন ওই জিনিসটাকে ম্যানেজ করার জন্য কি করার জন্য আমাদের ফেসবুকের আরেকটা টুল আছে, যার নাম হচ্ছে ইভেন্ট ম্যানেজার। কি ম্যানেজার? ইভেন্ট ম্যানেজার। তো এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে গেলে এখানে দেখা যায়। আমরা অল টুলসে গেলাম, এখানে ইভেন্ট ম্যানেজার পেয়ে যাব। না পাইলেও এই যে অ্যাডভার্টাইজ, এখানে ইভেন্ট ম্যানেজার পাবো, অথবা এখানে পাবো, যেকোনো না যেকোনো ইভেন্ট ম্যানেজারটা পেয়ে যাবে। আমরা নতুন ট্যাবে ইভেন্ট ম্যানেজারটা ওপেন করব। আসার পরে আমি আমার বিজনেস অ্যাকাউন্টে দেখে চেঞ্জ করব। ঠিক আছে, এদিকে এম্পায়ার আছে না, এম্পায়ার পাই। আচ্ছা, ইউর ওয়ার্ড্রোব ওয়েব পিক্সেল নামে একটা পিক্সেল আমরা ক্রিয়েট করেছি আগে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা সেটিংসে আসব। কোথায়? সেটিংস। প্রথমে ডেটা সোর্সে ইভেন্ট ম্যানেজারে আসবো। আসার পরে এদিকে কোন অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা সিলেক্ট করব। করার পরে এদিকে ওভারভিউ থেকে ডেটা সোর্সে আসবো। কোথায়? ওভারভিউ থেকে ডেটা সোর্স। সো এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডেটা সোর্সে এসে একবার মরতে হবে। কোথায় মরতে হবে? ডেটা সোর্স। ডেটা সোর্স। ডেটা সোর্স থেকে আমরা যে পিক্সেলে কাজ করব ওই পিক্সেলে সিলেক্ট করতে হবে। সেই পিক্সেলে আমি কাজ করব বা ডেটা সেট। তো এখানে হচ্ছে ডেটা সেট আইডি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। ওকে, এবার আমি ওয়ার্ডপ্রেসে আসি। আসার পরে আমরা এটা কি বলে if you wish to update or add plugin to your PC, switch your site to SPFT mode. What the hell is this? Delete mode আছে। তো ধরেন আমরা এখানে আসলাম, ড্যাশবোর্ডে যাই। add new plugin, plugin সেকশন থেকে add plugin এ আসবো। আসার পরে এখানে লিখবো pixel your site। এই যে একটা প্লাগইন দেখা যাইতেছে, এটাকে জাস্ট ইনস্টলে ক্লিক করব। এটা কি আগে আমার ওয়েবসাইট বানানোর পরে কাজগুলো? আচ্ছা, ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভিটি ক্লিক করব। কেটে দিব, সব কেটে দিব, লাগবে না। এরপর হচ্ছে এদিক থেকে খুঁজে বের করে ট্রাই করব আমাদের এই যে প্লাগইন, সেখানে নতুন একটা সেকশন যুক্ত হবে পিক্সেল ইউর সাইট নাম। ঠিক আছে, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। দেখি ড্যাশবোর্ড, আচ্ছা, সেখানে ক্লিক ফর সেটিং ক্লিক করব। ফেসবুকের এখানে সেটিং ক্লিক করবো, বাকিগুলো থাকবে। ঠিক আছে, সেখানে ক্লিক ফর সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এনাবল কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই কি জিনিস এটা নিয়ে আলোচনা করব। এনাবল অ্যাডভান্স ম্যাচিং, এই দুটো জিনিস অন করে দিব।
অন করার পরে এদিকে বলতেছে ভাই তোমার ফেসবুক পিক্সেল আইডিটা দাও, আমি এখানে দিলাম। দেওয়ার পরে যেটা আমরা কপি করে আনছিলাম, তারপরে এখান থেকে কনভার্সন এপিআই টোকেন এটা দিতে হবে। সেটা কোথায় পাবো? আচ্ছা, কোথায় রে, কোথায়? জেনারেট অ্যাক্সেস টোকেন। আচ্ছা, এই যে কনভার্সন এপিআই এর আন্ডারে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করলে কপি হয়ে গেল, ঠিক আছে। এটা কোথায়? আচ্ছা, কাজ শেষ। সেভ সেটিং। ওকে, আমাদের কাজ করতে এখানে শেষ। এবার আসেন, আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। কি ইনস্টল করতে হবে? এক্সটেনশন। এক্সটেনশনটার নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। মেটা পিক্সেল হেল্পার দেখার পরে ক্রম ওয়েব স্টোর এই লিঙ্কটাতে যাব। এখানে আমার এখানে আপনার এখানে এড টু ক্রম আসবে, আমার এখানে রিমুভ ফ্রম ক্রম আসতেছে। কথা হচ্ছে আমি অলরেডি অ্যাড করে ফেলেছি। করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে পিক্সেল মেটা পিক্সেল হেল্পার দেখা যাবে। আপনাদের এখানে আনপিন করা থাকবে, ওটা আপনারা এখানে ক্লিক করে পিন করে নেবেন। পিন করলে এটা এদিকে চলে আসবে। সেই যে এক্স্যাক্টলি এই প্লাগইনটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। সো এটা দ্বারা কি হবে? এটা দ্বারা হবে হচ্ছে যখন আমরা ওয়েবসাইটে যাইতেছি তখন টেস্ট করতে পারবো যে এক্স্যাক্টলি আমাদের ইভেন্টটা ট্র্যাক হচ্ছে কিনা। সো দেখেন এটা সাদা থেকে নীল হয়ে গেছে, তার মানে এখন হাসতেছে, ঠিক আছে। মানে মানে কিছুই না, সাদা থেকে নীল হয়ে গেছে। দ্যাট মিন সে এখানে পিক্সেল পাইছে এবং এখানে একটা ইভেন্ট ফায়ার হয়েছে বা ইভেন্ট ট্র্যাকিং হচ্ছে, এই জিনিসটা বুঝাই দিতেছে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেখলাম যে পেজ ভিউ নামে একটা ইভেন্ট দেখা যাইতেছে। কি নামে? পেজ ভিউ। পেজ ভিউ। সো দেখেন এখানে বিস্তারিত দেখাইতেছে যে ভাই আমি কোন পেজটা ভিজিট করতেছি। যেমন এখানে ইউআরএল কল, যে এই পেজটা আমি শো হইতেছে, টাইম হ্যান্ড দেন পিক্সেল কোড, পিক্সেল লোকেশন, এই পেজটা আমি শো করতেছি, পিক্সেল লোকেশন সব কিছু শো করতেছে, ঠিক আছে। এবার যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ ভিউ করি তাইলে দেখেন এখানে কি দেখাইতেছে যে ভিউ কন্টেন্ট, যে ম্যান জিন্স প্রোডাক্ট কন্টেন্ট আইডি হচ্ছে এইটা। কন্টেন্ট আইডি মানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্টের নাম হচ্ছে এটা, প্রোডাক্টের কারেন্সি হচ্ছে ইউএসডি, আর প্রোডাক্টের প্রাইস হচ্ছে 86 ইউএসডি, 86 টাকা, ঠিক আছে। সো এক্স্যাক্টলি আপনি কোন প্রোডাক্টটা ভিজিট করলেন, ওই প্রোডাক্ট এই টু জি ফেসবুকে সেটা চলে গেছে। কার কাছে সেটা চলে গেছে? ফেসবুকে। ফেসবুকের কাছে ডেটা চলে গেছে। So, আমি যখন এখানে পারচেজ করব, এড টু কার্টে ক্লিক করলাম, সেখানে এড টু কার্ট নামে একটা ইভেন্ট ফাইন্ড হয়েছে। পরে আমি ভিউ কার্টে গেলাম, চেক আউটে গেলাম। চেক আউটে যাওয়ার পরে দেখেন ইনিশিয়েট চেক আউট নামে আরেকটা পেজ, আরেকটা ইভেন্ট এখানে ফায়ার হয়েছে। ইভেন্ট কি হয়েছে? ফায়ার হয়েছে। সো ইভেন্ট ঘটছে আর কি, তো ঘটা বলা যায় না, ইভেন্ট ফায়ার হয়েছে, শব্দটা এইভাবে বলে। স্যার একটা ইভেন্ট হইল এখানে। এখন যদি প্রেস অর্ডার ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে আসলো। দেন হচ্ছে
এখানে পারচেজ নামে একটা ইভেন্ট চলে আসলো যে ভাই আমি এত টাকার প্রোডাক্ট পারচেজ করছি, বুঝতে পারছেন? তাহলে প্রতিটা জিনিস আমরা ট্র্যাক করে ফেলতে পারবো একটা সিম্পল প্লাগইনের মাধ্যমে। এখানে একটা জিনিস হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। কি ম্যানেজার? গুগল ট্যাগ। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, যেটাকে শর্টে বলা হচ্ছে জিটিএম, ওইটার মাধ্যমে ট্র্যাক করা যায়, ওইটার মাধ্যমে আরো অ্যাডভান্স ওয়েতে কাজকর্ম করা যায়। বাট আপাতত বিগিনার হিসাবে এত অ্যাডভান্সে গিয়ে আসলে খুব একটা কার্যকর হইতেছে না বা কঠিন হয়ে যায় যারা বিগিনার, আমি দেখলাম বিগত কিছু। তো এই জন্য এবার থেকে এটা বলতেছি না, খুব সহজ ওয়েটা দেখালাম আর কি আপনাদের। ওকে, you got my point, huh? Didn't you? জি, আমার কথাই বুঝতে পারছেন? বুঝতে পারছি, বাট আমি এখনো বুঝছি আমরা ব্যাক এন্ডে কিভাবে গেছি, এটা আমার মাথায় এখনো ঢোকে না। ওটার জন্য একটা ভিডিও দিব, ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হবে বুঝছেন। বাকি এখানে কোড ফুড দেখতেছেন না অনেক কিছু, জি, অনেক কিছু দেখি। এগুলো নিয়ে আমরা কাজকর্ম করতাম, বাট এখন কাজকর্ম করবো না, ঠিক আছে? কারণ মানুষ আসলে প্রলোভন আসলে বুঝতে চায় না, বা আপাতত এটা না হলেও চলতেছে। যখন আপনি ফেসবুকে এটা অ্যাডভান্স হবে তখন আপনি এগুলো শিখবেন, ঠিক আছে? এই হচ্ছে কথা, মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই আজকের ভিডিওটা আমার অনেকবার দেখতে হবে, কঠিন ছিল। আচ্ছা, এখন ধরেন আমি যে একটা প্রোডাক্ট একটু কাট করব, ঠিক আছে? এখন ফেসবুকের কাছে ডেটাটা আছে, তাই না? আচ্ছা, অনেক সময় দেখবেন আমরা যখন কোন ই কমার্স ওয়েবসাইটে যাইতেছি, যাওয়ার পরে একই প্রোডাক্ট আমাদেরকে বারবার দেখাইতেছে, মানে এক্স্যাক্টলি আমি যে প্রোডাক্টটা একটু কাট করে আসছি অথবা যে প্রোডাক্টটা একটু ভিউ করে আসছি, নাড়াচাড়া দিয়ে দেখলাম যে প্রোডাক্টটা কেমন, ফেসবুকে যখন আসতেছি এক্স্যাক্টলি ওই প্রোডাক্টটা আমাকে দেখাইতেছে। রকমারিতে আমি যে বইটা দেখে আসছি ওইটাই দেখাইতেছে, তারা যে প্রোডাক্টগুলো একটু কাট করে আসছে সেগুলো আমাকে দেখাইতেছে, এবং এইটা আমাকে সারাদিন দেখাইতেছে। আমি ভিডিও দেখি, আমি রিলস দেখি, স্টোরি, সব জায়গাতে এইটাই দেখতেছি, তাই না? সো এটা কি হবে? তারা কি আমার মনের খবর জানে নাকি? তারা আপনার মনের খবর জানে না। মানে আপনি যে টাকা করে আসছেন ওয়েবসাইটে একটু করে আসছেন, এটা তো তারা জানে নাকি? ওইটা ফেসবুক আছে, ফেসবুক ওইটা থেকে আপনার ডেটাটা নিতেছে। সো এই যে একই প্রোডাক্ট এক্স্যাক্টলি আপনি যেটা একটু করে আসছেন ওইটা আপনাকে দেখাইতেছে, এই জিনিসটার নাম হচ্ছে ডাইনামিক রিটার্গেটিং। ডাইনামিক রিটার্গেটিং। ডাইনামিক রিটার্গেটিং। রিটার্গেটিং, এমনিতে রিটার্গেটিং মানে হচ্ছে ধরেন আপনার যারা ওয়েবসাইট ভিজিটর আসলো তাদেরকে আপনি দেখাইতেছেন, কিন্তু যে প্রোডাক্ট অ্যাড করছে তাকে ওই প্রোডাক্টটাই দেখানো, এইটা হচ্ছে ডাইনামিক। এটা ডাইনামিক ওয়েতে হইতেছে জিনিসটা, ডাইনামিক মানে একটু অটোমেটেড ওয়েতে হইতেছে, ঠিক আছে? এখন এইটা করার জন্য এটা কিন্তু ই কমার্সের একটা পাওয়ারফুল ওয়েপন, যে এক্স্যাক্টলি যে প্রোডাক্ট এড টু কাট করে আসছে তাকে ওইটা আপনি দেখাইতেছেন, এটা হচ্ছে পাওয়ারফুল ওয়েপন। এখন এটা দ্বারা আপনার খুব কম খরচে আপনার অনেক সেল চলে আসতে পারে, আমাদের বুঝতে পারছেন? কারণ যে প্রোডাক্ট এড টু কাট তাকে যদি ওইটাই দেখাই বারবারে, তাহলে কেনার চান্স তো অবশ্যই বেশি, তাই না? এখন কথা হচ্ছে একটা মানুষ কতবার আমার প্রোডাক্টটা কিনতে পারে, একটা মানুষ কয়বার একটা প্রোডাক্ট দেখার পরে কিনতে পারে? সে একটু করে আসছে, দ্যাটস ফাইন। এখন কি সারা বছর আজীবন তাকে এটা দেখাবো? বলে না, কমপক্ষে 3-4 বার দেখো। 3-4 বার দেখলে আপনি কিনবেন? হয়তো কারণ আমার মোবাইলটা আপনার 3-4 বার দেখলে আপনি কিনবেন এটা? টাকা পয়সা নাই এত। না, ধরেন একটা টি শার্ট বা ওই যে ফেব্রুয়ারি একটা আপনার দেখালাম, 300 টাকা দেখালে কি আপনি কিনবেন? কিনতেও পারি। আচ্ছা, এখানে অনেক কিছু ম্যাটার করে। আসল কথা হচ্ছে মানুষের বাইং বিহেভিয়ারটা কিভাবে কাজ করে। ধরেন আপনার একটা কিছু কিনতে মন চাইছে, ওই জিনিসটা আপনার কিনতে মন চাইছে উইদিন 7 days, 7 দিনের মধ্যে আপনি ওদের কিনে ফেলবেন,
সাত দিন পরে খুব কমই হয় আপনি কেনার আগ্রহটা থাকে। তো কেউ যদি কিনতে চায় 7 দিনের মধ্যে কিনে ফেলে এবং 7 দিন পরে তার ইন্টারেস্টটা সে হারায় ফেলে সামহাউ। মানে ডে ওয়ানে তো যেরকম ইন্টারেস্ট ছিল, তার যেরকম ডোপামিন ছিল, ডে 7 কিন্তু এরকম থাকে না। ঠিক আছে? সো এখন বিষয়টা হচ্ছে আপনাকে কাস্টমারকে উইদিন 7 ডেজ তাহলে তাকে সেটা দেখাইতে হবে। ঠিক আছে? এখন এখানে একটা মানি ম্যানেজমেন্ট টিপস আসে। আপনার যখন কিছু কিনতে মনে চায়, ঠিক আছে, তাকে বলতে পারেন যে ভাই আগামী সপ্তাহে কিনে থাক, এই সপ্তাহ না কিনে। So, আগামী সপ্তাহ আস্তে আস্তে তো আপনার ইন্টারেস্টটা থাকবে না। ঠিক আছে? তো মনকে একটু বুঝে দিবেন আর কি যে আগামী সপ্তাহে কিনবো। তো মনকে একটু ধোকা দিতে পারবেন আর কি, এক সপ্তাহ পরে আপনার ইন্টারেস্ট চলে যাবে। সো যেটাই হোক, তো এখন একটা মানুষকে 5 থেকে 7 বার দেখানোর পরে সেই প্রোডাক্টটা কিনে ফেলার চান্স আছে। অথচ এই কতবার? 5 থেকে 7। একটা মানুষকে 5 থেকে 7 বার একই প্রোডাক্ট বারবার দেখাবেন, কেনার চান্সটা তার থাকে। ঠিক আছে? তো এখন এই যে প্রসেসটা, যে ডাইনামিক রিটার্গেটিং অথবা ডিপিএ, ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস, কি অ্যাডস? ডাইনামিক প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাডস। ডিপিএ, কিপিএ? ডিপিএ। ডিপিএ, ডাইনামিক রিমার্কেটিং অথবা ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস। সো এটা সেট আপ করার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে। পিক্সেল তো মাস্ট লাগবে, আরেকটা কাজ করতে হবে। সেই কাজটার নাম হচ্ছে আমাদেরকে ক্যাটালগ সেট আপ করতে হবে। কি করতে হবে? ক্যাটালগ সেট আপ করতে হবে। মিন আমাদের যতগুলো প্রোডাক্ট আছে আমাদের ওয়েবসাইটে, এই সবগুলা প্রোডাক্ট আমরা আমাদের ফেসবুকে আপলোড করে ফেলবো। কোথায়? ফেসবুকে আপলোড করে রাখবো। তাহলে ফেসবুক আরো ইজিলি আমরা আরো অনেক ফিচার ব্যবহার করতে পারবো। লেটস ধরেন আমার প্রোডাক্টের যতগুলো ইমেজ আছে, প্রোডাক্টের যতগুলো নাম আছে, প্রোডাক্টের যত প্রাইস আছে, আমি যখন ফেসবুকে অ্যাড ক্রিয়েট করতে চাইতেছি, আমাকে ডিফারেন্ট ভাবে হাজার হাজার প্রোডাক্টের ইমেজ আপলোড করা লাগবে না। আমি কি করব? আমি একটা সহজ সিস্টেমের মাধ্যমে সবগুলা প্রোডাক্ট ইমেজ সহ আমার ওয়েবসাইটে আপলোড করে ফেলব। ঠিক আছে? কোথায়? সরি, আমার ফেসবুকে আমি আপলোড করে ফেলবো। কোথায়? ফেসবুকে আপলোড করে ফেলবো। ঠিক আছে? যেখানে আপলোড করবো ওই জিনিসটার নাম হচ্ছে কমার্স ম্যানেজার। ফেসবুক কমার্স ম্যানেজার। কি ম্যানেজার? ফেসবুক কমার্স ম্যানেজার। তো ফেসবুক কমার্স ম্যানেজারে ক্যাটালগ থাকে। সো ক্যাটালগের মধ্যে আমার ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্ট, ছবি, টাইটেল মানে নাম, ডিসক্রিপশন, প্রাইস সহ আমি দিতে পারলাম, এবং কোনটা কয়টা স্টক আছে এটা সহ। ঠিক আছে? তাইলে হবে কি, প্রতিবারই যখন আমি ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব, ঠিক আছে, তখন যে প্রোডাক্ট একটু কাট করে আসবে তার সামনে ওই প্রোডাক্টের ছবি, ইমেজ, প্রাইস যাবে। ঠিক আছে? এখন ধরুন আপনার এখানে 1000 মানুষ একটু কাট করছে, আপনি কি আজকে 1000 ইমেজ এর মধ্যে বসাবেন? এটা কি পসিবল? ডাজন্ট মেক ইভেন এনি সেন্স। সো কি করব, আমরা একবারে সবগুলো প্রোডাক্ট আপলোড করে রাখবো, যখন যেটা প্রয়োজন হবে ফেসবুক নিচ থেকেই দেবে। সো এটার নাম হচ্ছে ক্যাটালগ। কি লগ? ক্যাটালগ। সো ক্যাটালগটা আমাদেরকে সেট আপ করতে পারতে হবে। তো ক্যাটালগ সেট আপ করার জন্য আমাদের কি করতে হবে? আমরা প্রথমে এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে আরেকটা টুল হচ্ছে কমার্স ম্যানেজার। কি ম্যানেজার? কমার্স ম্যানেজার। এই যে এখান থেকে সবার নিচে চলে যাব, কমার্স ম্যানেজার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার 2টা কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট আছে।
আইটেমস রিফ্রেশ দিয়ে দেখি। সেখানে আগে কিছু প্রোডাক্ট আপলোড করা আছে আর কি, আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন আমাদেরকে প্রোডাক্ট আপলোড করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আমাদের একটা সর্বপ্রথম যখন এখানে আসতেছি, এখানে আসার পরে ক্যাটালগস নামে একটা সেকশন আছে। এখানে কিছু না, ক্যাটালগস নামে একটা সেকশন আছে। এখানে আমি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনলাইন প্রোডাক্টসই থাকবে যে হচ্ছে এভাবে। এখানে আমি একটা বিজনেস পোর্টফোলিও মানে কোন বিজনেস ম্যানেজার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ক্যাটালগ একটা নাম দেব। নাম দেওয়ার পরে নেক্সট নেক্সট আমি ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, ক্রিয়েট করা খুবই ইজি ক্যাটালগ। আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এখানে যাইতেছি। যাওয়ার পরে এখানে দেখেন ডেটার সোর্স নামে একটা অপশন আছে। ঠিক আছে, আইটেম মানে হচ্ছে প্রোডাক্টগুলো, সেটস মানে হচ্ছে প্রোডাক্টের সেট মানে ক্যাটাগরি, ডেটা সোর্স মানে হচ্ছে যেখান থেকে আমি প্রোডাক্টগুলো আপলোড করব। ডিরেক্ট ফিল্ড। আচ্ছা, সো দেখেন ডেটা সোর্সে যখন যাব এখানে এইভাবে 4টা অপশন পাবো। ঠিক আছে, তো আমরা কি করব, এখান থেকে প্রথমে যদি ম্যানুয়ালে যাই, ম্যানুয়ালে যাওয়ার পরে জিনিসটা কি হয় দেখেন। ম্যানুয়ালে যাওয়ার পরে এখানে আমি নিচ থেকেই প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। প্রোডাক্টের ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক, ওরা হচ্ছে প্রোডাক্টের প্রাইস। আমার যদি 10টা-20টা প্রোডাক্ট হয় আমি এখানে আপলোড করে ফেলবো। এটার জন্য ক্যাটালগ ফ্যাটালগ কিছু ক্রিয়েট করা লাগবে না। 10টা-20টা আইটেম মানে ওইটার জন্য একটা সেট আপ আছে, ওইটা সেট আপটা করা লাগবে না। যদি আমার 10টা-20টা আইটেম হয় তাহলে আমি এখানে এইভাবে অ্যাড করে ফেলবো। নিউ আইটেম যে ইমেজগুলো দেব, কি নিউ আইটেম শুধু ইমেজগুলো দিয়ে দেব? এই তো নিউ আইটেম না, আপনার সব আইটেম। নিউ আইটেম মানে আরেকটা আইটেম যোগ করবেন আর কি। ঠিক আছে, সেখানে আপনি ইমেজটা দিবেন, কম্পিউটার থেকে আপলোড করবেন, ইমেজটা দিবেন। পরে হচ্ছে প্রোডাক্টের নাম, ডিসক্রিপশন, ওয়েবসাইটের লিঙ্ক, মানে প্রোডাক্টটা কেনার যে সিঙ্গেল প্রোডাক্টের যে লিঙ্কটা আছে এটা এখানে দিবেন, প্রাইস। বাট আমরা এটাকে এখানে করবো না, আমরা জিনিসটা অটোমেটেড ভাবেই করবো। মানে কি করবো, ডেটা ফিরে আসলাম।
ডেটা ফিড থেকে আমরা আপলোড করবো। ডেটা ফিডে যাওয়ার পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমার এখানে বলতেছে যে ভাই ইন্টার এ ইউআরএল ফ্রম ইউর সার্ভার হোস্টিং ওয়েবসাইট অর গুগল স্প্রেডশিট। তো তোমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের সার্ভার থেকে একটা ইউআরএল দাও, এখানে দিলে এখান থেকে সে আপলোড করে নেবে, অথবা গুগল শিটের একটা লিঙ্ক দাও। আমরা গুগল শিটটা করতেছি না, আমরা একটা ইউআরএল দিতেছি, একটা ফাইল। এই ফাইলটার নাম হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট ফিড। কি ফিড? প্রোডাক্ট ফিড। এখন প্রোডাক্ট ফিডটা ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা খুবই ইজি। যদি কাস্টম মেড ওয়েবসাইট হয় তাহলে ডেভেলপারকে বলে দিতে হবে যে ভাই প্রোডাক্ট ফিডের জন্য আমাকে একটা এক্সিএমএল ফাইল ক্রিয়েট করে দেন। কি ফাইল ক্রিয়েট করে দেন? এক্সিএমএল, সিএসভি, টিএসভি যেটাই হোক, এক্সএলএস ফাইল আমাকে একটা ক্রিয়েট করে দেন সার্ভার থেকে। কোত্থেকে? সার্ভার থেকে অথবা হোস্টিং থেকে, যেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট ফিড। ওকে, কাস্টম থেকে ওয়েবসাইট না হয়, আমরা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কথাবার্তা বলতেছি, সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা হবে আমাদের একটা প্লাগইন ইনস্টল করে কিছু কাজকর্ম করতে হবে। সো প্লাগইন ইনস্টল করে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, একটা লিঙ্ক ক্রিয়েট করব। লিঙ্কটা যদি এখানে দেই তাহলে হচ্ছে অটোমেটিকলি আমার প্রোডাক্টগুলো আপলোড হয়ে যাবে আমার কমার্স ম্যানেজারে ক্যাটালগে। এটার জন্য কি করতে হবে? আমি আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসলাম, আসার পরে নতুন একটা প্লাগইন ইনস্টল করব। অ্যাড নিউ অ্যাড প্লাগইনতে গেলাম, এখানে সার্চ করলাম ডেটা ফিড প্রো। সেখানে আমার এখানে অলরেডি ডেটা ফিড নামে এই যে প্লাগইনটা বাই জশ কি অল দ্যাটস আই ডোন্ট নো হোয়াটস দ্যাট। সো প্রোডাক্ট ফিড প্রো ফর ই-কমার্স, ফর WooCommerce বাই অ্যাড ট্রাইবস। অ্যাড ট্রাইবস কোম্পানি এটা আর কি, নামটা চেঞ্জ করছে। আচ্ছা, সো এটা আমার আপডেট হয়ে গেল। আপনি এখানে ইনস্টল দিয়ে অ্যাক্টিভ দিবেন। দেওয়ার পরে এদিকে একটা সেকশন যুক্ত হবে প্রোডাক্ট ফিড নাম। এখান থেকে আমরা ম্যানেজ ফিডে গেলাম। সো ম্যানেজ ফিডে গেলে অলরেডি একটা ফিড ক্রিয়েট করা আছে, এটা ডিলিট করে দিই। সেখানে আমি ক্রিয়েট ফিডে যাই। আবার ক্রিয়েট ফিডে গিয়ে আমি একটা ফিড ক্রিয়েট করব, ঠিক আছে? সেটা কি করলাম, আমি একটা নাম দিলাম এম্পায়ার 5, ঠিক আছে? সিলেক্ট আ কান্ট্রি, ডেফিনেটলি বাংলাদেশ, লোডিং চ্যানেল। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মেটা ফেসবুক ক্যাটালগ ফিড অর ইনস্টাগ্রাম, এটা দিতে হবে, ঠিক আছে? মেটা ফেসবুক ক্যাটালগ ফিড। কি ফিড? ক্যাটালগ ফিড, ক্যাটালগ ফিড ইনস্টাগ্রাম দিতে হবে। ইনক্লুড প্রোডাক্ট ভেরিয়েশন, আপনি যদি কোনো প্রোডাক্টের ভেরিয়েশন থেকে সে অ্যাড করবেন, ডেফিনেটলি অ্যাড করবো। আর বাকিগুলো যেভাবে সেভাবেই থাকবে। ফাইল ফরম্যাট এক্সএমএলই থাকবে বাই ডিফল্ট। রিফ্রেশ ইন্টারভাল। রিফ্রেশ ইন্টারভালটা কি একটু বোঝার চেষ্টা করি। ধরেন আপনার ওয়েবসাইটে প্রোডাক্টের কন্ডিশন একরকম থাকবে না, আপনার প্রাইস উঠবে কমবে, ঠিক আছে? স্টক ইন হবে, আউট হবে, আবার নতুন নতুন প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, তাই না? এখন এই কাজগুলো কি ম্যানুয়ালি করবেন? প্রতিদিনই কি আসবেন নাকি? আসবেন না। তাহলে কি করতে হবে? আমরা এখানে একটা সিস্টেম বলে দিতে পারি যে ভাই তুমি প্রতিদিন একবার করে আমার ওয়েবসাইটটা রিফ্রেশ দিবা, আমার ক্যাটালগটাকে রিফ্রেশ দিবা, আপডেটটা তুমি প্রতিদিন একবার করবে। বুঝতে পারছেন? তো রিফ্রেশ ইন্টারভাল ডেইলি দিলাম, তাহলে প্রতিদিন সে একবার আপডেট দিবে আমার ক্যাটালগটা, আমার ওয়েবসাইট প্রোডাক্টের উপর। বুঝতে পারছেন? তো বাকিগুলো যেভাবে সেভাবে রেখে আমি 7 কান্ট্রি পেতে দিলাম। কিচ্ছু করা লাগবে না, সেভ এন্ড সেভ। এখানেও কিচ্ছু করা লাগবে না, সেভ ম্যাপিংসে দিলাম। তারপরে কন্টিনিউ। কাজটা কিন্তু খুবই সিম্পল, তাই না? জেনারেট প্রোডাক্ট ফিড। যতটা দেখা যাচ্ছে ততটা সিম্পল না। আপনাকে সিম্পল ভাবে দেখাইতেছি, আমি আপনাকে কঠিন কিছু বুঝাই দিয়েছি।
সিম্পল ভাবে বুঝছেন। তো এই যে একটা লিঙ্ক ক্রিয়েট হইলো, এই এই লিঙ্ক লিংকটা ওখানে দিব। এই লিঙ্কটা ওখানে দিতে হবে, স্পেস নেওয়া যাবে না, একদম এক্সাক্ট লিঙ্কটা দিতে হবে। সেই লিঙ্কটাতে ক্লিক করলে কি হবে দেখেন, এরকম একটা ফরম্যাট দেখাবে। ঠিক আছে, এই ফরম্যাটটা এই প্লাগইনটার মাধ্যমে আমি বানাইলাম। ঠিক আছে, এবার এখানে যাই, যার পরে 500 টাকা কিছু দেওয়া লাগবে না, নেক্সটে দিব। নেক্সটে দিলাম, দেওয়ার পরে এখানে একটা নাম দিতে পারেন, না দিতে পারেন। সাপোজ ইউ সিলেক্ট কারেন্সি, এখানে ইউএসডি, আমাদের প্রোডাক্টের প্রাইস ইউএসডি তে, এই জন্য ইউএসডি দিলাম। ফ্রিকোয়েন্সি রিফ্রেশ এখানে আমি ডেইলি দিলাম, যেটা ওইখানে দিয়ে আসছি এটা এখানে দিলাম। দেন আপলোডে দিলাম, একটু সময় লাগবে, আমার প্রোডাক্ট আপলোড হইতেছে। তো দেখেন এদিকে হচ্ছে প্রোডাক্টগুলো আপলোড হয়ে গেছে, কোনো এরর নাই, খুব সুন্দর প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এবার যদি আইটেমসে যাই, তাইলে হচ্ছে এখানে আমি প্রোডাক্টগুলো দেখতে পাবো। আমার ওয়েবসাইট সবগুলো প্রোডাক্ট এখানে কি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। ইউ গট মাই পয়েন্ট? আচ্ছা, সো সুন্দর করে আজকে যে ওয়েবসাইটে যা যা ছিল সেগুলো সব এখানে আপলোড হয়ে গেছে। সো আগামী ক্লাসে আপনার হোমওয়ার্ক কি বুঝতে পারতেছেন? এই ভিডিওটাই আমাকে দেখতে হবে বহুবার। বহুবার দেখতে হবে, হচ্ছে আগামী ক্লাসের মধ্যে 2টা জিনিস শেষ করে আসবেন। খুবই ইজি, 10 মিনিটও লাগবে না করতে। আমি বুঝাইতে 1 ঘন্টার উপরে লাগছে, কিন্তু আপনার করতে 10 মিনিটও লাগবে না। খালি যাবেন, ক্লিক 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 করে কাজ শেষ। কিন্তু জিনিসটা বুঝাইতে সময় লাগবে। সো ভিডিওটা মাস্ট 3 বার দেখবেন, দেন কাজটা কমপ্লিট করে নিয়ে আসবেন। সো এগুলো হচ্ছে মানে একটা ফান্ডামেন্টাল স্টেজ। এগুলো যদি শেষ না হয় সামনে সেগুলো বুঝবেন না, সামনে আপনাকে বললে খুব একটা লাভ হইতেছে না। ঠিক আছে, পারফেক্ট।